আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই ক্লাসে আমরা আরেকটা প্রজেক্টে কাজ করব। এটা একটা টি-শার্ট ডিজাইন প্রজেক্ট ছিল। যদিও আমি আগেই বলছি যে আসলে আমরা কি প্রজেক্টে কাজ করতেছি, কোন ধরনের ডিজাইন করতেছি এটা বিষয় না। বিষয় হচ্ছে আমাদের বিভিন্ন টুলস এর কাজ জানতে হবে। যদি আমরা টুলস এর কাজ জানি তাহলে আমরা মোটামুটি সব ধরনের ডিজাইনে কিন্তু কাজ করতে পারবো। তো এখানে এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট ছিল। এখানে সে আমাকে এটা হচ্ছে ক্লায়েন্ট, সে আমাকে একটা ডিজাইন করতে বলছে। এখানে কিন্তু আগের ক্লায়েন্টের মতো কোনো স্কেচ করে দেয় নাই বা কোনো কিছু। তো সে আমাকে বলতেছে যে ওভিএমএস মিউজিক এটা হচ্ছে নর্মালি সেই ব্র্যান্ডটার নাম বা যেই কোম্পানির জন্য আমরা ডিজাইনটা করতেছি। কার্টেসি, ইন্টিগ্রিটি, প্রিজার্ভেন্স, সেলফ কন্ট্রোল, তার মানে এটা হচ্ছে আমার টেক্সট। তো ওভিএমএস মিউজিক হচ্ছে আমার মেইন টেক্সট, আর এই কার্টেসি ইন্টিগ্রিটি এটা হচ্ছে আমার সেকেন্ডারি টেক্সট। এটাকে আমাকে ডিজাইনের মধ্যে ইউজ করতে হবে। তো সে আমাকে কিছু ওল্ডার শার্ট সেন্ড করছিল, মানে তার পুরোনো কিছু শার্টের ডিজাইন সে আমাকে সেন্ড করছিল, এরকম আপনি দেখতে পাচ্ছেন। তো সে চাচ্ছে যে নতুন কিছু। তো সে এখানে বলতেছে যে আই অনলি রিকোয়ার ওয়ান ডিজাইন, সো লেটস সি হোয়াট ইউ ক্যান ডু। আর এটা হচ্ছে তার স্কুলের লোগো। এটা হচ্ছে বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম মাসকট থাকে, বিভিন্ন রকম লোগো থাকে। তো সেই লোগোগুলাকে সে আমাকে ইউজ করতে বলতেছে। তো এই ডিজাইনটার ক্ষেত্রে দেখেন আমাদের কাছে এখানে কিন্তু মূলত কোনো কনসেপ্ট নাই, অর্থাৎ আমরা কি ডিজাইন করব কোনো স্কেচ আমাদের কাছে নাই। তাহলে আমাদের কাছে আগে এখান থেকে আমাদের চেষ্টা করতে হবে যে আমাদেরকে একটা আইডিয়া জেনারেট করার। তো ওভিএমএস মিউজিক এটা হচ্ছে আমার ধরেন মেন আইডিয়া। তো ওভিএমএস মিউজিক, তো আমি যদি ওভিএমএসটাকে, আচ্ছা আমি এখান থেকে একটু কালার চেঞ্জ করে নিই। আমি যদি ওভিএমএসটাকে একটা বড় কায়দায় রাখতে পারি বা একটা মেইন ফোকাস হিসেবে আমার ডিজাইনের মধ্যে রাখতে পারি, তাহলে ধরেন এটা হচ্ছে ওভিএমএস মিউজিক গেল বা ওভিএমএস গেল। আর মিউজিকটাকে আমি নিচে এখানে ছোট করে রাখবো। তো সাপোজ আমি এই যে ডিজাইনটা আছে, আমরা এখান থেকে নর্মালি ইলাস্ট্রেটর বা আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটা নিতে পারি। নেওয়ার পর আমি ধরে নিলাম যে এটাকে আমি একটুখানি ইফেক্ট দিচ্ছি, আর্চ ইফেক্ট দিলাম, অতটা না, অল্প একটু। এরকম ভাবে আমি আর্চ ইফেক্ট দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে ওভিএমএস গেল। মিউজিকটাকে আমি ছোট করে কোনায় রাখবো এরকম ভাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমার এখান থেকে এটা হচ্ছে আমার কনসেপ্ট জেনারেট হচ্ছে, বা আমি যখন কনসেপ্ট করতেছি এটা সাধারণত আপনারা খাতা কলমে করবেন, আমি আপনাদেরকে এখানে দেখানোর জন্য করতেছি। এবার আমার কাছে আরো কিছু টেক্সট আছে, যেমন কার্টেসি, ইন্টিগ্রিটি, প্রিজার্ভেন্স, সেলফ কন্ট্রোল, এটা অনেক লম্বা একটা টেক্সট। তো এখন যদি আমি এই টেক্সটটাকে সাপোজ আমার যদি এইখানে আমি ছোট ছোট করে নিচে রেখে দেই, তাহলে এটা দেখতে ভালো লাগবে না বা পড়তে সুবিধা হবে না। এটা অন্য টেক্সটগুলোর তুলনায় অনেক লং হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা নর্মালি এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা ইলিপস নিতে পারি। আমরা চাইলে এরকমভাবে একটা ইলিপস নিয়ে আমরা এইখানে কিন্তু এই ইলিপসের বরাবর কিন্তু আমরা ওই টেক্সটগুলোকে প্লেস করতে পারি। যেহেতু আমার এখানে একটা লোগো ইউজ করতে হবে, সেটা হচ্ছে স্কুলের লোগো। তাহলে আমার এই দুটাকে, এই দুটো হচ্ছে আমার মেইন বা মেইন টেক্সট, ফোকাস টেক্সট। এইটার পরে আমি নর্মালি আমার যে লোগোটা আছে স্কুলে সেটাকে আমি এইখানে রাখবো, এরকম ভাবে এখানে রাখলাম। এই যে আমার যে লাইনটা গেছে এই লাইনটা বরাবর আমার ওই টেক্সটটা প্লেস হবে। এরপর যেটা হবে যে আমার নর্মালি যেহেতু এটা আমরা মিউজিক নিয়ে কাজ করতেছি, ওভিএমএস মিউজিক হচ্ছে কোম্পানির নাম, তাহলে আমরা চাইলে কিন্তু এখানে মনে করেন যে মিউজিক রিলেটেড বিভিন্ন এলিমেন্ট আমরা ইউজ করতে পারি, বা মিউজিক রিলেটেড যে আইকনগুলো থাকে, মিউজিক নোটস এর আইকন থাকে, সেগুলো আমরা ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আমার মেন ডিজাইনের আইডিয়া। আশা করি বুঝতে পারছেন যে আমরা যখন ডিজাইন শুরু করব তখন আমাদেরকে একটা আইডিয়া করতে হবে যে আমি ডিজাইনটাকে কিভাবে রাখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমি এরকম একটা স্কেচ করে নিলাম। এবার আমাকে এইটাকে ইলাস্ট্রেট করতে হবে। তো এটা হচ্ছে আমার এই যে লোগোটা দেখেন, সে ক্লায়েন্ট আমাকে পাঠাইছিল, আমি ওইটাকে ইলাস্ট্রেট করে এটা বানাইছি। ঠিক আছে। তো এটা ধরেন আপনাদেরকে আমি আরেকটু দেখাই দিই যে আসলে কিভাবে এটা আমরা ইলাস্ট্রেট করব। তো নর্মালি এটা হচ্ছে আমার যে মূল ফাইলটা ক্লায়েন্ট পাঠিয়েছে একটা ইমেজ। আমি আগেই বলছি যে ইমেজ থাকলে এটাকে আমাদেরকে ইলাস্ট্রেট করতে হবে। এটাকে আমি একটু অপাসিটি কমাই নিচ্ছি যেন এটা আমরা দেখতে পারি। আচ্ছা, এখন আমরা পেন টুল নেব। তাহলে পেন টুল নিয়ে আমরা ফিল কালার বা স্ট্রোক কালার যে কোনো একটা কালারে ডিজাইনটাকে শুরু করতে পারি। এখন এই টাইপের ডিজাইন যখন আমরা ইলাস্ট্রেট করতে চাইবো বা করতে যাব, তখন আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে এই ডিজাইনটা দেখেন, এর একটা অংশ ব্লু, একটা অংশ হোয়াইট। তো আমরা যদি শুধুমাত্র ব্লু অংশটাকে ইলাস্ট্রেট করি তাহলে কিন্তু ভিতরের হোয়াইট অংশটা অলরেডি ইলাস্ট্রেট হয়ে যাচ্ছে, বা এটা ইলাস্ট্রেট করার প্রয়োজন আমাদের হচ্ছে না। তাহলে আমরা শুধুমাত্র ব্লু অংশটাকে ইলাস্ট্রেট করার চেষ্টা করব। তো আমি এখান থেকে যদি ক্লিক করি, করে আমি এখানে ড্রাগ করি, তাহলে একটা এরকম একটা আইকন তৈরি বা একটা লাইন তৈরি হবে। আমি এখন অল্ট প্রেস করে আমার কিবোর্ডে অল্ট দিয়ে আমি এটাকে চেঞ্জ করে দিলাম। এখন দেখেন যখন আমরা পেন টুল দিয়ে কাজ করতেছি, এই যে লাইনটা এটা অনেক মোটা হয়ে গেছে আমার ইমেজের তুলনায়, আমি একটু ছোট করব, বাট এখানে সোর্স প্যানেলটা দেখাচ্ছে না। আমাকে এটা কেটে দিতে হবে বা এটাকে কুইট করতে হবে পেন টুল, তখন আমি দেখতে পারবো। বাট আমরা চাইলে প্রপার্টিস প্যানেল থেকে, সরি, প্রপার্টিস প্যানেল থেকে এগুলোকে চেঞ্জ করতে পারি, কোনো জায়গা থেকে এটা অফ না করেই।
আমি এখান থেকে চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি এইখান থেকে কেটে দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে এই যে লাইনটা আছে আমি এইখানে নিয়ে আসবো। এখন নর্মালি দেখা যাচ্ছে কি যখন আমরা এভাবে কাজ করতে চাই, যদি অনেক সময় দেখা যাচ্ছে কি এটা ম্যাচ করবে না ঠিক মতো। যদি না ম্যাচ করে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ছোট ছোট করে নিতে পারি আমাদের এরিয়াটাকে। এটাকে এখানে দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে এখানে ক্লিক করলাম, করে এভাবে নিয়ে আসলাম। এখন এটা যে আমাকে পারফেক্টলি করতে হবে, একদম 100% সেম হইতে হবে সেটা না। যেহেতু ক্লায়েন্টের, ও আচ্ছা, এখানে ক্লায়েন্টের কাছে তার ভেক্টর ফাইল নাই। আমি আস্ক করছিলাম যে তোমার কাছে কি এটা ভেক্টর ফরম্যাট আছে কিনা, তাহলে আমাকে ইলাস্ট্রেটর করা লাগতো না। যেহেতু এটা একটা লোগো, আমি চাইলেই কিন্তু এটা ইচ্ছা মতো করতে পারবো না। আমাকে এটাকে মোটামুটি যা আছে হুবহু সেম করতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমি জাস্ট এই যে ডিজাইনটার যে আউটলাইনটা আছে, আমি সেই আউটলাইনটাকে এখান থেকে করার চেষ্টা করতেছি। আউটলাইন বলতে হচ্ছে আমরা বাইরের সাইডে যা দেখতে পাচ্ছি, আমরা পুরো শেপটার একটা আউটলাইন দিয়ে দিলাম। এখন আমাদের কাছে আউটসাইডটা হয়ে গেছে। আমরা যদি এখন শুধুমাত্র ভেতরের এই হোয়াইট পার্টটাকে ইলাস্ট্রেট করি, তাহলে কিন্তু এটা নর্মালি হয়ে যাচ্ছে। এটাকে আমার আর সম্পূর্ণ অংশটা করা লাগতেছে না। ওকে, তো এখান থেকে মোটামুটি এটা কিছুটা সময় লাগবে এই ইলাস্ট্রেশনটা করতে। তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে পেন টুল দিয়ে। আমরা পেন টুল নিয়ে সাধারণত যেভাবে কাজ করি, এটা হচ্ছে পেন টুলের কাজ। কথার কথা, এই ইমেজটা আপনার ক্লায়েন্ট এআই দিয়ে জেনারেট করছে, বা এটা যে কোনোভাবে সে জেনারেট করতে পারে। তার পুরনো স্কুলের লোগো হইতে পারে, সেটার কোনো ফাইল তাদের কাছে নাই। সাধারণত স্কুলের প্রজেক্টে যখন আমরা কাজ করি, এটা আমেরিকার একটা স্কুল, তো এই প্রজেক্টে যখন আমি কাজ করতেছি, এই ক্লায়েন্টের কাছে এটার ভেক্টর ফাইল কখনোই থাকে না। কারণ কি, এটা এরা এরা হইতে পারে একটা স্টুডেন্ট ওই স্কুলের, তো এদের কাছে অফিসিয়াল ফাইল তো দেবে না। এরা শুধুমাত্র আপনাকে একটা ইমেজ পাঠাবে। তো সেই ইমেজটা থেকে অবশ্যই আপনাদেরকে একটা ফাইল কিন্তু তৈরি করে নিতে হবে। এখন আমি যদি এটা তৈরি না করি, তাহলে কিন্তু আমি আমার ডিজাইনের মধ্যে এই ইমেজ হিসেবে এটাকে শুধুমাত্র ইউজ করতে পারবো না। কারণ এটা প্রিন্ট হবে। তো আমি যদি এটাকে শুধুমাত্র ইমেজ হিসেবে ইউজ করি, আমি ইউজ করতে পারবো, সেটা সমস্যা নেই। আমি ইউজ করে হয়তো ফাইলটা রেডি করে দিলাম, কিন্তু কিন্তু ক্লায়েন্ট ওইটাকে প্রিন্ট করতে পারবে না। তো যখন সে প্রিন্ট করতে না পারবে, তখন সে মনে করবে যে আপনি আসলে তাকে ভালোভাবে কাজটা করে দেন নাই, বা সে আপনার কাছে আর কখনো ব্যাক আসবে না। তো এখন এই জন্য আমাকে এই কষ্টটুকু করতে হবে, করে আমাকে শুধুমাত্র এই ফাইলটাকে রেডি করতেছি তা না, এই যে ডিজাইনটা আমি তৈরি করতেছি, এটা যখন সে প্রিন্ট করতে পারবে, বা ভবিষ্যতে কিন্তু সে চাইলে এটাকে দিয়ে নতুন কোনো প্রজেক্টের কাজ করতে পারবে, বা যে কোনো কাজে সে ইউজ করতে পারবে। তো তখন সে কিন্তু আমার কথা মনে করবে যে আমি এই ডিজাইনার থেকে কাজ করাইছিলাম, ফলে সে আমাকে এটা করে দিছিল। বা একজন অন্য ডিজাইনের কাছে গেছে, যে সে হয়তো এই কষ্টটুকু তার জন্য করলো না, তখন দেখা যাবে কি আপনি তার কাছ থেকে আগায় থাকবেন। যাই হোক, আমি এটাকে একটু কমপ্লিট করে নিচ্ছি। একটু সময় লাগবে, বা আমি এটা আমার অলরেডি কিন্তু করা আছে, আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা যখন করবেন তখন আপনাদের এরকম ভাবে সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে করতে হবে। তো আমি ফাস্ট ফরওয়ার্ড করতেছি না, আমি নর্মালি কাজটা করে যাচ্ছি। যতটুকু আমি দেখতে পাচ্ছি আর কি, সোজা কথা, যতটুকু বোঝা যাচ্ছে যে এখানে এই শেপ আছে, এখানে এই শেপ আছে, এরকম ভাবে আমি করার চেষ্টা করতেছি। যেমন এখানে কি শেপ আছে, আসলে এটা ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে না। যেহেতু বোঝা যাচ্ছে না, সেহেতু আমি আমার আইডিয়া থেকে করতেছি আর কি। আচ্ছা, এখানে হয়তো বা একটা ইলিপস আছে, বা কোনো একটা ছোট একটা ডট আছে, আমি একটা ইলিপস দিয়ে দিলাম এখানে। ওকে, তো দেখেন এই পার্টটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করতে হবে। আমি যদি নর্মালি এখান থেকে শিফট এক্স দেই, তাহলে দেখেন এটা ফিল হয়ে গেল। ঠিক আছে, যদিও এটা সমস্যা না, আমরা এটাকে কাজ করতে পারবো। তো সেই ক্ষেত্রে কি হবে, আমরা এখান থেকে, আচ্ছা এটা হচ্ছে একটা অপশন, এখান থেকে আমরা যদি শিফট না দেই, আমরা সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক, তাহলে এটা একটা কম্পাউন্ড পাথ তৈরি হবে। এখন আমি শিফট এক্স দিলে, যেহেতু এটা স্ট্রোক কালারে আছে, কোনো ফিল কালার নাই, শিফট এক্স দিলে এটা কিন্তু সুন্দরভাবে আমার ডিজাইনটা রেডি হয়ে যাবে। দেখেন আমাদের যেখানে যা দরকার ছিল। তবে হ্যাঁ, এখানে একটুখানি সমস্যা আছে, সেটা হচ্ছে এই ক্লায়েন্টের লোগোতে সমস্যা ছিল। সমস্যা কোনটা কেন বলতেছি, যে যখন আমরা এভাবে কাজ করতেছি, দেখেন আমাদের এই চোখের এখানে একটু সমস্যা হয়ে গেছে, বা হোয়াইট এরিয়াটা সম্পূর্ণভাবে ফুটে আসে নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কম্পাউন্ড পাথ না করে আমরা নর্মালি এটাকে সিলেক্ট করব, করে এইটাকে আমি বাদ দিব, একদম আউটার যে বর্ডারটা আছে এটাকে বাদ দিব, দিয়ে বাকি অংশটাকে আমি এভাবে দিলাম, বাকি অংশটাকে আমি ফিল কালার করে দিলাম। দিলে কি হচ্ছে, এইখান থেকে একটু সমস্যা থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাকে এইটা এবং এইটা সিলেক্ট করতে হবে। এই দুইটা করার পরে আমার এই, যেহেতু এই দুইটা এই শেপের মধ্যে ছিল, এখন যদি আমি আবার শিফট প্রেস করে এইটাকে সিলেক্ট করি, করে আমি এখান থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করি,
তাহলে এই দুটো কিন্তু কেটে যাবে। তাহলে দেখেন এখন কিন্তু মোটামুটি আমার ডিজাইনটা ঠিক আছে, বা এটার ভিতরের পার্টটা ঠিক আছে। এখন আমি জাস্ট এখান থেকে কাট করব, এটাকে এবার ফিল কালার দেব। দেওয়ার পর আমি ট্রান্সপারেন্সি ওপেন করব, করে এখানে কন্ট্রোল এফ দেব। তো কন্ট্রোল এফ দিলে এরকম হয়ে যাচ্ছে। এখন আমি কি করব, এখান থেকে নর্মালি আমার সব কিছুকে ব্ল্যাক করে দেবো। ট্রান্সপারেন্সির মধ্যে কোনো কিছু যদি আমি পেস্ট করি, এটাকে অবশ্যই 100% ব্ল্যাক করে দিতে হবে। তো ব্ল্যাক করে দিলে মোটামুটি আমার ডিজাইনটা এরকম হয়ে যাচ্ছে। তো এটা আসলে এরকম দেখা যাচ্ছে। তো এটা যখন আমরা এটাকে যদি আমরা এখন ব্লু কালার করে দেই, তাহলে আচ্ছা এখান থেকে আমার ব্লু কালার যেহেতু করা আছে, আচ্ছা এটা হচ্ছে আমার ফাইলটা। তো দেখেন এখান থেকে আমি ব্লু কালার করে দিলে এটাকে আমি করে দিচ্ছি ব্লু কালার। এখন এইখান থেকে নর্মালি আমার ডিজাইনটা অরিজিনাল যেরকম ছিল সেরকম হয়ে গেছে। তো এটা অবশ্যই আমি আরো একটু সময় নিয়ে করছিলাম, যাই হোক সেটা বিষয় না। এই ভিটাকে আমার এখন ইলাস্ট্রেট করতে হবে, এই সার্কেলটাকে ইলাস্ট্রেট করতে হবে। তো আমরা এটাও একটু করে ফেলি, এর ফলে আপনারা মোটামুটি একটু টুলসের সম্পর্কে আর একটু অ্যাডভান্স ধারণা পাবেন। আচ্ছা আমি এটাকে স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। তো দেখেন এটা হচ্ছে আমার শেপ, এর মাঝখানে একটা শেপ আমি নিতে পারি অফসেট পাথের মাধ্যমে, যেহেতু আমার এখানে টেক্সট আছে, যদিও আমি টেক্সটের দিকে এখন যাচ্ছি না। তো এরকম হয়, এরকম একটা শেপ আমি নিলাম। নেওয়ার পরে এই যে ভিটা আছে, ভিটাকে আমার ইলাস্ট্রেট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, পেন টুলের মাধ্যমে প্রথমত আমি এখান থেকে একটা রুলার নিয়ে আসবো। রুলার নিয়ে আসার পর আমি রুলারটাকে এখানে রাখবো, এবং রুলারটাকে আমি অল্ট প্রেস করে যদি ড্রাগ করি তাহলে এরকম চলে আসবে। তাহলে মোটামুটি দেখেন এখানে কিন্তু লোগোতে একটু মিস্টেকও আছে, যেমন আমার এখানে রাখলে এটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো ওইটা আমাদের দেখার বিষয় না, আমরা নর্মালি কি করব, এখান থেকে এটা হচ্ছে আমার রুলার, আমি এটাকে আবার এখানে রাখতেছি। তো এই দুটো এখন চাইলে সরে আসতে পারে এইভাবে। তো সেই ক্ষেত্রে আমরা রাইট ক্লিক করে লক করে দেবো, তাহলে এটা সরবে না। ওকে, এখন আমরা এখান থেকে জাস্ট আমি এটাকে ইলাস্ট্রেট করব এইভাবে। এখানে একটু রাউন্ড আছে, বাট রাউন্ডের দিকে আমি এখন যাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে একটা ক্লিক করলাম, করে আমি এই পর্যন্ত চলে আসব। এখান থেকে এইখানে চলে গেলাম, যাওয়ার পরে আবার এইখানে চলে আসবো। আমি রুলারটা নিয়েছি এই জন্য, বা রুলার না নিলেও আমি এটার সাথে অ্যালাইন করতে পারতাম। যাই হোক আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে এখানে ক্লিক করব। আচ্ছা এইখানে দেখেন বিষয়টা, এইখানে তো একটা রাউন্ড হবে তাই না? তো রাউন্ড যদি করতে হয় তাহলে আমরা এইখানে ক্লিক করে এইখানে আসবো না, আমরা একটুখানি ভিতরে চলে আসব এরকম জায়গাতে এইখানে ক্লিক করব, বা যেখানে ক্লিক করলে আমি পরবর্তীতে এই লাইনের সাথে অ্যালাইন করতে পারবো। করার পর আমার এখান থেকে চলে আসলাম আমি এইখানে, এখান থেকে আবার চলে যাচ্ছে এইখানে। এখানেও আমি একইভাবে এইখানে ক্লিক করে এখানে করব না, আমি এরকম একটু ভিতরের দিকে ক্লিক করব, করে এটাকে আমি এখানে নিয়ে আসবো। এই যে আমার এই শেপটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি চাইলে এটাকে এখন কালার দিতে পারি, কোনো ব্যাপার না। এখন যেহেতু এই দুইটা কর্নার আমার একটু রাউন্ড ছিল, তাহলে আচ্ছা আমি এখান থেকে গাইডটাকে সরাই দিই। তাহলে আমি এখন ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই কর্নারগুলো সিলেক্ট করব। এইটা আমি শিফট প্রেস করতেছি, শিফট প্রেস করলে মাল্টিপল সিলেকশন করা যায়, এইটা এবং এইটা, এই চারটা কর্নারকে আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে এই যে একটু রাউন্ড করে দেব। তাহলে দেখেন আমার ডিজাইনের অরিজিনালটা যেরকম ছিল সেরকম রাউন্ড হয়ে গেছে। আচ্ছা এখন আমার কি করতে হবে, এখান থেকে এই যে ভি শেপটা আছে, ভি শেপটা একটা কালো বর্ডার আমরা দেখতে পাচ্ছি। তো সেটাকে বলা হয় অফসেট পাথ। আমরা একটা অফসেট পাথ ক্রিয়েট করব। অফসেট পাথের ক্ষেত্রে আমরা রাউন্ড দেওয়া আছে মিটার করে দেব, জাস্ট যতটুকু দিলে আমার এক্সাম্পলের সাথে ম্যাচ হয় অতটুকু দেবো। এটাকে আমি কাট করে নিচ্ছি, কোথাও ক্লিক না করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি দিচ্ছি, তার মানে ব্যাকগ্রাউন্ডে পেস্ট করলাম। এখন আমার ডিজাইনের যে কালার ছিল সেই কালারটা আমি এখান থেকে পিক করতেছি। আচ্ছা সরি, এটা হচ্ছে ব্ল্যাক হবে, আর এইটা হচ্ছে এই কালার হবে। ওকে, তাহলে আমার ভি শেপটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এই দুইটাকে একটা গ্রুপ করে দিচ্ছি। এটা হচ্ছে আমার যে ইগলের মাথাটা ছিল, এটাকে আমি এখানে প্লেস করে দিচ্ছি, বাট এটা এখন ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। আচ্ছা এখন এর ভিতরের যে হোয়াইট শেপটা আমাকে দিতে হবে, ওইটা দেওয়ার সহজ উপায় হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি নর্মালি ধরেন আমরা এর ভিতরে যা কিছু পেস্ট করছি এটা হচ্ছে সব ব্ল্যাক কালার, এটাকে আমি কাট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে জাস্ট কন্ট্রোল এফ দেব, পেস্ট করে দেব, দিয়ে এটাকে হোয়াইট করে দিলে হয়ে যাচ্ছে। আমি ট্রান্সপারেন্সি করছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা সরি, এখান থেকে এটাকে আমি গ্রুপ করে নিচ্ছি এই সাদাটাকে, তাহলে এই দুইটাকে আমি একটা গ্রুপ করতে পারবো। দেখেন যখন আমি সাদাটা সিলেক্ট করতেছি এখানে কিন্তু দেখা যাচ্ছে না, আর যখন আমি ব্লুটাকেও নিচ্ছি সাথে এখানে দেখা যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে দুইটাই সিলেক্ট হয়েছে। ওকে, এটা হচ্ছে এই অংশটা, ধরেন আমার এই অংশটা কমপ্লিট। এখন এখান থেকে একটু ইয়া ছিল, সেটা হচ্ছে যে আমার এই যে ডিজাইনটা দেখেন এখান থেকে এই অংশটা চলে গেছে ভি এর উপর দিয়ে, আর এই অংশটা আবার ভি এর নিচে দিয়ে গেছে। তো সেটা করার জন্য নর্মালি আমরা এখানেও একটু ঝামেলা আছে, একটা স্ট্রোক ছোট একটা বড়, আমরা ওইদিকে যাচ্ছি না আপাতত।
আমার এইখানে যে শেপটা আছে, আউটার যে সার্কেলটা আছে ওইটাকে যদি আমি এখন, এটা এখন আছে নর্মালি স্ট্রোক কালার, আমরা যদি এটাকে শিফট এক্স দেই তাহলে এটা ফিল কালার হয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে মাঝখানে সবকিছু ফিল হয়ে যাচ্ছে। তাহলে কি করব, আমি এখান থেকে নর্মালি একটা শেপ করে রাখবো, এই যে দুইটা আছে এই দুইটাকে আমি মুছে দেবো পরে। এটাকে ধরলাম, ধরে এটাকে একটু বড় করব, বড় করব যেন ওইটা সম্পূর্ণ দুইটার সাথে মিশে যায়, এতটুকু বড়। দেখেন এটাকে ছোট করলে ছোট হয়ে যাবে, বাট এরকম বড় রাখতেছি আমি। রাখার পরে এটাকে আমি কাট করে নিচ্ছি, নিয়ে এটাকে এই দুইটাকে আমি মুছে দিলাম, দিয়ে আবার কন্ট্রোল এফ দিলাম, তাহলে এখানে পেস্ট হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে আমার এক্সপ্যান্ড করে ফেলতে হবে, যেহেতু এটা স্ট্রোক আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি, দিয়ে আমি এই কালার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেম ভাবে আমরা এইটারও একটা অফসেট পাথ করে দেবো, অফসেট পাথটা আমরা করে দেবো ব্ল্যাক কালারে। কাট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি। তাহলে দেখেন মোটামুটি কিন্তু আমার শেপটা অলরেডি তৈরি হয়ে গেছে, শুধু একটু ওভারল্যাপিংটা বাকি। এটা খুবই সহজ, আমরা এটাকে গ্রুপ করে দিচ্ছি, এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তো আচ্ছা, ব্যাক বলতে এখানে দেখেন আমার ইমেজের নিচে চলে গেছে, এই জন্য এরকম দেখাচ্ছে। আমি জাস্ট এটাকে সরাই নিয়ে আসি এরকম ভাবে। তো এখানে যখন আমি রাখতেছি আমার এই অংশটা কিন্তু ঠিক আছে, যে এখান থেকে মানে মূলত হচ্ছে আমার এই সার্কেলটা থাকবে ভি এর নিচে, বাট এইখান থেকে আবার সার্কেলটা থাকতে হবে ভি এর উপরে। সেটা কিভাবে করব, নর্মালি আমরা এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করব। এবার আমরা কোনো কিছু সিলেক্ট না করে যদি কন্ট্রোল এফ দেই, তাহলে দেখেন এটা আবার সবার উপরে পেস্ট হয়ে যাচ্ছে। এখন সমস্যা কি হচ্ছে, যে এখান থেকে এইটা আবার চলে আসছে ভি এর উপরে। তো এটা কোনো সমস্যা না, মূলত আমরা এখানে আমাদের দুইটা সার্কেল আছে, একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে এই যে উপরে। তো উপরের সার্কেলটাকে আমরা সিলেক্ট করে যদি ইরেজার টুল দিয়ে এই অংশটাকে মুছে দেই, তাহলে দেখেন একটা অংশ কিন্তু নিচে চলে গেছে আর এই অংশটা কিন্তু ভি এর উপরে আছে। তো এইভাবে হচ্ছে এই ডিজাইনটা তৈরি করা। তাহলে এখান থেকে দেখেন ক্লায়েন্টের ডিজাইনের মধ্যে একটু একটু প্রবলেম ছিল, সেটা হচ্ছে এখান থেকে ছোট বড় ছিল বা পারফেক্টলি ম্যাচ হয় নাই, বাট আমার ক্ষেত্রে সেই সমস্যাটা হয় নাই। আমার এখানে মোটামুটি সব ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার মেন ডিজাইন। এখন যে টেক্সটটা ছিল এর, এই যে ওয়ার্ক ভ্যালি, এটা যদি আমি চাই আমি অ্যাড করতে পারি। আমি আপাতত এদিকে গেলাম না, আমি এটাকে গ্রুপ করে দিলাম, দিয়ে আমি কপি করতেছি। ঠিক আছে, কপি করার পরে দেখেন আমার এখান থেকে যে আইডিয়াটা ছিল যে আমি এখানে এটাকে পেস্ট করব, তাহলে আমি এটাকে এখানে রাখলাম। এটা হচ্ছে আমার ডিজাইনের একটা অংশ। রাখার পরে আমি এখান থেকে নর্মালি আমার যেভাবে বললাম যে আমার এখানে আইডিয়াটা করছিলাম এভাবে ওভিএমএস মিউজিকটাকে আমি ওইভাবে রাখবো। ওভিএমএসটাকে যেহেতু এটা একটা বড় জিনিস বা ফোকাস টেক্সট আমার ডিজাইনের, আমি এটাকে একটা ফোকাস টাইপের একটা বড় ফন্ট ইউজ করতে পারি, ওভিএমএস টাইপের এরকম একটা ফন্ট। আমি এটাকে সার্কেলের মধ্যে রাখলাম। রাখার পরে এখান থেকে আমি কি করব, এটার উপর একটা ইফেক্ট দিচ্ছে, যে আর্চ ইফেক্ট এখানে দিছি। তাহলে আমি এটাকে ইফেক্ট থেকে গেলাম র্যাপ, র্যাপ থেকে আর্চ, এতটুকু থাকলেই হচ্ছে। আমরা চাইলে এটাকে একটু ছোট বড় করে দিতে পারি, একটু টান দিয়ে আর একটু বড় হইলো। এবার মিউজিকটাকে আমি একটা স্ক্রিপ্টেড টাইপের ফন্ট দিব, একটু ভ্যারিয়েশন আনার জন্য, যে একই রকম ফন্ট না হয়ে আমার এখান থেকে সাপোজ আমি একটা এরকম একটা ফন্ট দিলাম, যে ফন্টটা দেখতে একটুখানি অন্যরকম, একটু আলাদা রকম মনে হবে। এই যে ওভিএমএস মিউজিক। আচ্ছা, অনেক সময় এরকম হয় যে দেখেন আমার এই লেটারটার মধ্যে হালকা একটু ফাঁকা মনে হচ্ছে এখানে, যেহেতু এটা বড় হাতেতে ফাঁকাটা হয়েছে, বাট আমি চাইলে শিফট টি প্রেস করতে পারি বা টাচ টাইপ টুল দিয়ে এটাকে একটু সরায় নিয়ে আসতে পারি। কিছুটা বেটার দেখা যাচ্ছে। এখন আমি এটাকে ব্রেক করে দিচ্ছি, আমার ফন্ট হিসেবে এটার আর দরকার নেই। এটাকে ব্রেক করে দিচ্ছি, যেহেতু এটা ইফেক্ট অ্যাপ্লাই করছিলাম, যখনই কোনো ইফেক্ট আমরা অ্যাপ্লাই করব আমাদের অবশ্যই এক্সপ্যান্ড করতে হবে। তো এখন এই দুইটাকে আমি সিলেক্ট করে অ্যালাইন করে দিচ্ছি সেন্টারে। এটা এরকম ভাবে রাখবো, আমি একটুখানি ওভারল্যাপ করবো একটার সাথে আরেকটা। তো এখান থেকে যেহেতু মিশে যাচ্ছে দুইটা, আমি মিউজিকটাকে সিলেক্ট করব, এর একটা অফসেট পাথ করব। অফসেট পাথটাকে ছোট রাখলাম, আমি খুব বেশি বড় দরকার নেই, দিয়ে কাট করব। এবার এই ওভিএমএসটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি ওপেন করে কন্ট্রোল এফ। এখানে কোনো কিছু ক্লিক করার আগে চেক করে নিতে হবে যে এটা 100% ব্ল্যাক আছে কিনা, 000 আছে কিনা। আছে, তো এটা হয়ে গেছে। এখন আমি এই দুইটাকে একটা গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ করে দিলে এটা এরকম হয়ে যাচ্ছে। সাপোজ এখন আমি সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দিলাম যে এটা হচ্ছে সেন্টার। এখন আমার এইখানে যে ইয়ারটা আছে, যে টেক্সটটা ছিল, লং যে টেক্সটটা ছিল, সেটা হচ্ছে এটা, যে কার্টেসি, ইন্টিগ্রিটি, স্পিরিট, গ্র্যাটিটিউড। তো এটাকে আমি এখানে প্লেস করব। তো এখন আমি এটাকে একটু এখানে জাস্ট প্লেস করে রাখলাম আপাতত। আমি চাইলে ফন্টটাকে চেঞ্জ করতে পারি, যে কোনো ফন্ট আমি নিতে পারি। তো এই যে লাইনটা আছে, এই যে শেপটা আছে, আমি এইটার বরাবর আমার টেক্সটটাকে প্লেস করব। তাহলে এখান থেকে আমি টাইপ অনে পাথ টুল দিয়ে একটা ক্লিক করলাম,
এরকম চলে আসলো। এখন আমি চাচ্ছি যে সাপোজ এই যে অংশটুকু আছে এটুকুকে আমি উপরে রাখবো, তাহলে এটা কাট করে নিলাম, কাট করে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে এরকম লাগতেছে। আমি একটুখানি অন্য একটা ফন্ট নেওয়ার চেষ্টা করব, যেই ফন্টটা দেখেন এই ফন্টটা অনেকটা চওড়া, হোয়াইট ফন্ট। তো যেহেতু আমার টেক্সটটা অনেক লম্বা, সেক্ষেত্রে আমাকে একটু ন্যারো ফন্ট নিতে হবে, বা একটু যে ফন্টগুলো এতটা চওড়া না সেই টাইপের একটা ফন্ট আমাকে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই ফন্টটা নিতে পারি, আমরা এটা নিতে পারি। এটা কিন্তু মোটামুটি দেখেন আগের টেক্সটটা, আগের টেক্সটটা প্রায় এইখান পর্যন্ত চলে আসছিল। তো সেই ক্ষেত্রে এই ফন্টটা কিন্তু যথেষ্ট ভালো একটা ফন্ট। অবশ্যই যেটা বলছিলাম যে আমরা যখন কার্ভ কোনো এরিয়াতে প্লেস করব আমাদের অবশ্যই একটু এরিয়াটাকে বাড়ায় দিতে হবে এরকম ভাবে। তো এরকম রাখলাম, রেখে আমি এটাকে ঘুরায় এখানে দিয়ে দিচ্ছি। দিলে এটা এরকম দেখাচ্ছে। আমি এখান থেকে সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পর অবশ্যই টাইপ 1 এ পাথ টুল থেকে এর বেজ লাইনটা সেন্টার করে দেব। তাহলে দেখতে এরকম লাগতেছে। আমি আর একটুখানি বড় করে দেই। দেওয়ার পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি পেস্ট ইন ফ্রন্ট। এবার আমি এটাকে এখানে নিয়ে আসলাম। আনার পরে এই যে লেখাটা আছে এটাকে আমি সিলেক্ট করে এখন যদি আই ড্রপার দিয়ে এর উপরে ক্লিক করি, তাহলে ওই ফন্টটা ওই স্টাইলটা কালেক্ট এটা নিয়ে নিবে। তো কাট করলাম, এখান থেকে আমি প্রেস করে দিলাম, পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে কি হচ্ছে, আমার এখানে কিছুটা ফাঁকা থেকে গেছে, তাই না? তো সেক্ষেত্রে আমি এগুলোকে একটু বড় করে দিতে পারি। একটুখানি বড় করে দেখবো যে কোন পর্যন্ত বড় করলে মোটামুটি এই ফাঁকাটাও চলে যায়। কিন্তু এখান থেকে যেহেতু টেক্সটটা বড় হয়ে গেছে, তাহলে আমার এই যে অংশটা আছে এটাকে একটু বাড়াইতে হবে। এটাকে বাড়ায় এরকম জায়গাতে নিয়ে আসবো, তাহলে মোটামুটি এরকম দেখতে লাগতেছে আমাদের ইয়াটা। আমরা চাইলে কিন্তু এই দুইটাকে আর একটুখানি বড় করতে পারি, যেন মোটামুটি আমার জায়গাগুলা অতটা ফাঁকা না থাকে। অথবা আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে আমার, সরি, এই যে আমার এখানে একটা করে কমা আছে, আমি এই কমাগুলাকে উঠাই দিব। আচ্ছা, কমাগুলাকে আমি উঠাই দিব, দিয়ে আমি এখানে একটা করে ডট দিয়ে দিব। তাহলে আর আরো বেশি সুন্দর দেখা যাবে, যেহেতু কমাগুলার জন্য কিন্তু এখানে একটু সাইড হয়ে যাচ্ছে এরিয়াটা। তো সাপোজ আমার এরকম আছে, এখন আমি আর একটা পয়েন্ট একটু বাড়াই দিই। আচ্ছা ঠিক আছে, বাড়াতে গেলে একটু বেশি হয়ে যাচ্ছে। তো সাপোজ আমরা এটাই রাখলাম। রাখার পর আমরা এখান থেকে একটা নর্মালি একটা ইলিপস টুল নিয়ে একটা ইলিপস দিলাম। এই ইলিপসটাকে আমি কপি করে এই যে যত টেক্সটের যে সমস্ত পয়েন্টগুলো ছিল এইগুলোর মাঝে মাঝে কিন্তু আমি বসাই দেব। যেখানে আমার একটা করে কমা ছিল ওইখানে আমি কমাটা না দিয়ে এরকম ভাবে এটাকে বসাই দিচ্ছি। এটাকে আরো সুন্দরভাবে করা যায় বা আরো সময় নিয়ে পারফেক্টলি করা যায়, আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। তো এখান থেকে এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখেন মোটামুটি আমার ডিজাইনটা কিন্তু রেডি। আমরা চাইলে এটাকে একটুখানি নিচের দিকে নিয়ে আসতে পারি, যদি কিনা এটা আমার হয়তো ওভারল্যাপ না হয়ে যায়। ওকে, এখন মিউজিকের বিষয়টা হচ্ছে আমরা এখানে সার্চ করতে পারি যে মিউজিক নোটস, মিউজিক নোটস সিলুয়েট সার্চ করতে পারি। সার্চ করলে এরকম বিভিন্ন ইমেজ আমরা পেয়ে যাব। আমরা জাস্ট এটাকে কপি করতেছি, পেস্ট করলাম, এখান থেকে সিলুয়েট করে নিলাম। তাহলে আমি নর্মালি কিছু মিউজিক নোট পেয়ে গেলাম। আমি এটাকে আনগ্রুপ করে এখান থেকে যেগুলো আছে এগুলো থেকে আমি কোনো একটা, ধরেন আমি সাপোজ এই দুইটা নিতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি এই দুইটাকে এই দুই সাইডে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা অনেক সময় এখান থেকে আরো অনেক কিছু করতে পারি, যেমন এই টাইপের কিছু মিউজিক পাওয়া যায়। এটা হচ্ছে পিকজাবের একটা ইমেজ। ফলে আমি যদি এটাকে নিই, দেখেন আমি এখানটাকে কপি করে নিয়ে যদি এখানে পেস্ট করি, এটা ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক হয়ে যাবে তার কারণ হচ্ছে এটা নর্মালি আপনার একটা পিএনজি ইমেজ। তো সেই ক্ষেত্রে পিএনজি ইমেজটাকে আমাকে সেভ করতে হবে। আমি ডাউনলোডের মধ্যে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর যদি ওইটাকে আমি, আচ্ছা আমি এখান থেকে প্লেসে গেছি, ফাইল থেকে প্লেস, প্লেসে যাওয়ার পর আমি এখান থেকে ডাউনলোডে গেছি, ডাউনলোড থেকে আমি ইমেজটাকে নিয়ে আসছি। এখন দেখেন এটাকে আমি চাইলে এখান থেকে সিলুয়েট করে দিতে পারবো, বা আমি সিলুয়েট না করতে চাইলেও জাস্ট ইমেজ ট্রেস করলে হয়ে যাবে। এক্ষেত্রে ডিটেলসটা একটু এরকম থাকবে, আমি আরো একটু কমাই দেবো ডিটেলসটাকে, এতটুকু হইলেই হচ্ছে। জাস্ট এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। এখন এটা নর্মালি ভেক্টর হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে ব্ল্যাক পার্টটাকে সিলেক্ট করলাম, কাট করলাম। দেখেন এখানে কিন্তু হোয়াইট পার্টটা এখন আছে, আচ্ছা এখান থেকে একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে দেখেন একটা এক্সট্রা অংশ আছে যা সিলেক্ট হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা ব্ল্যাকটাকে সিলেক্ট করে সিলেক্ট সেম ফিল কালার, সরি ফিল কালার দিয়ে সিলেক্ট করলে যা কিছু ব্ল্যাক আছে সব কিছু কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখেন আমরা যদি এটাকে সিলেক্ট করি ওই সিলেক্ট থেকে সেম ফিল কালার দিই, তাহলে সব ব্ল্যাক সিলেক্ট হয়ে গেল। কাট করলাম, এখন শুধুমাত্র হোয়াইটটা থেকে গেল। তো এই হোয়াইটটা আমার প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমি কি করব, এখানে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর আমি এটাকে ছোট করে নিয়ে আসলাম, গ্রুপ করে দিচ্ছি যেহেতু এটা একটা গ্রুপ ছিল। ওকে,
তো দেওয়ার পরে আমি এখান থেকে নর্মালি এটাকে ধরেন এইভাবে প্লেস করলাম, বা আমি চাইলে এখানে আরেকটুখানি ক্রিয়েটিভিটি করতে পারি। আমি এখানে এটাকে এরকম ভাবে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, আসার পরে এইভাবে এটাকে ঘুরাই দিলাম, দিয়ে আমি এই যে দুইটা শেপ আছে দুইটাকে একটু অ্যালাইন করে নেব সেন্টার বরাবর, নিয়ে এটাকে আমি এবার এই টেক্সটের সাথে সেন্টার পজিশনে দিয়ে দেবো। তাহলে দেখতে কিছুটা এরকম লাগবে। তো ধরেন এটা হচ্ছে আমার যে মেন ডিজাইন, সেটা আমি এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। তাহলে এটা আমার এই লোগোটার পিছনে চলে যাবে, বাট এখানে একটু গ্যাদারিং হয়ে যাচ্ছে বা এটা একটু ওভারল্যাপ হয়ে যাচ্ছে। আমি লোগোটাকে সিলেক্ট করলাম, এর একটা অফসেট পাথ করবো, একটু বড় সাইজেই করি, দিয়ে ওকে দিলাম। এবার এই গ্রুপটাকে সিলেক্ট করব, ট্রান্সপারেন্সি ওপেন করে কন্ট্রোল এফ, এখানে এরকম দেখা যাচ্ছে, সমস্যা নেই, মার্জ ইউনাইট। মার্জ ইউনাইট করে দিলে এটা সম্পূর্ণটা মিলে একটা সলিড শেপ হয়ে যাবে। চেক করে নেবেন এটা 100% ব্ল্যাক আছে কিনা, যদি ব্ল্যাক থাকে তাহলে দেখেন আমার ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এখান থেকে আমি কোনো কিছুকে কালার দিব, যেহেতু আমার ডিজাইনের মধ্যে এই কালারগুলো আছে, আমি চাইলে দিতে পারি। এই যে আমরা সাপোজ এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, এই যে শেপগুলো আছে, আচ্ছা ওই একটা আছে, এইগুলোকে আমরা আবার এই কালার দিতে পারি। তো যে কোনো ভাবে চাইলে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। আমরা এখানে চাইলে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, তাহলে বোঝা যাবে যে ব্ল্যাকের উপর ডিজাইনটা কেমন লাগবে। তো এটা হচ্ছে আমার ধরেন ফাইনাল ডিজাইন, এটা ব্ল্যাকের উপর এরকম লাগতেছে। আমরা যদি এটাকে হোয়াইটের উপর নিয়ে আসি তাহলে এরকম দেখতে লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এটাকে করে দিতে হবে এই কালার। তো ব্ল্যাকের জন্য এই কালার, হোয়াইটের জন্য এই কালার। আবার এইখানে যে লোগোটা আমরা করছি, আমরা যদি চাই যে লোগোটাকেও আমরা এক কালারে নিয়ে আসবো, তাহলে কি করব, দেখেন এটা হচ্ছে আমার লোগো। এটাকে যদি আমি নর্মালি সিলেক্ট করে এখান থেকে ট্রিম করে দেই, ট্রিম অপশনে ক্লিক করলে আমরা যখন এটার দিকে তাকাচ্ছি, দেখেন এটা ভিতর দিয়ে একটা লেয়ার গেছে, এর উপর দিয়ে একটা লেয়ার গেছে, এটার উপরে লেয়ার আছে, ভিতরে লেয়ার আছে, তো এত কিছু আর থাকবে না। আমরা যখন ট্রিম করে দেবো তখন শুধুমাত্র সামনের উপর আমরা যা কিছু দেখতে পাচ্ছি এইটুকু অবশিষ্ট থাকবে, এই ভিতর টিতর কোনো কিছু থাকবে না। তো ট্রিম করে দিলাম, ট্রিম করে দিলে এরকম হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, নর্মালি আমার এখান থেকে সাপোজ এই যে শেপটা আছে, এই যে কালারটা আছে, এটাকে আমি সব সিলেক্ট করবো একবারে, সিলেক্ট সেম থেকে করে আমি এটাকে এই কালার দিয়ে দিলাম, দিলে এটা এরকম দেখা যাচ্ছে। আচ্ছা এখান থেকে আমার এই যে ব্ল্যাকটা আছে, ব্ল্যাকটাকেও আমি চাইলে মুছে দিতে পারি। আচ্ছা আমি এখান থেকে মানে শর্টকাট ইউজ করতেছি, যেটা হচ্ছে সিলেক্ট সেম ফিল কালার, তাহলে সব ফিল কালার একসাথে সিলেক্ট হচ্ছে, যা ব্ল্যাকে আছে এটা মুছে যাবে, দেখেন এরকম ভাবে। তো এখান থেকে এই যে শেপটা আছে, যেটা আসলে আমার ব্লুর সাথে মিশে যাচ্ছে, এটাকে আমি একটুখানি সিলেক্ট করতে পারি, করে এটা একটা অফসেট পাথ আমি এরকম ভাবে তৈরি করতে পারি। যদিও সেটা জরুরি না, বাট যদি আমি চাই করতে পারি। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে এই যে কালারটা আছে, এই কালারটাকে আমি মুছে দেব। আচ্ছা এখান থেকে আবার হোয়াইট আছে, হোয়াইটটাকেও আমি সিলেক্ট করে মুছে দেব, দিলে আমার সবকিছু মিলে এই কালারটা থেকে যাচ্ছে, এটাকে আমি করে দিচ্ছি। আচ্ছা এখান থেকে একটা জিনিস দেখেন, আমি যদি এটাকে এখন কালার করে দেই তাহলে কিছু অংশ আছে যেগুলো ফিল হয়ে যাচ্ছে, যেমন এইটা একটা অংশ, এটা একটা অংশ, এটা হচ্ছে যেহেতু আমরা এখান থেকে ট্রিম করছি, ট্রিম করলে অনেক সময় হয় কি কম্পাউন্ড পাথ তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করবেন, এটাকে ডাবল ক্লিক করবেন, যখন ট্রিম করবেন সেই লেয়ারের মধ্যে চলে যাবেন ডাবল ক্লিক করে, তাহলে আর অন্য কোনো কিছু ইফেক্ট হবে না। একটা লাইন নেবেন, এই লাইনটাকে জাস্ট একটা লাইন ড্র করবেন, দেখবেন যে এর কোনো ফিল নাই, কোনো স্ট্রোক নেই। এবার আপনি সিলেক্টে যাবেন, সেম ফিল কালার, তাহলে দেখবেন ওই রকম ভাবে আরো কিছু লাইন সিলেক্ট হচ্ছে যার কোনো ফিল নাই, কোনো স্ট্রোক নাই। তো এই যে ব্ল্যাঙ্ক লাইনগুলো ছিল এইখানে, এইগুলাই কিন্তু এটাকে ফিল করে দিচ্ছিল। তো সেই ক্ষেত্রে এটাকে মুছে দিলাম আমি, দেওয়ার পরে এখন আমি নর্মালি এটাকে যে কোনো কালারে কনভার্ট করতে চাইলে হয়ে যাবে। তো দেখেন আমার যদি এটাকে আমি ডিজাইন করতে চাই, তাহলে এটা হচ্ছে আমার ডিজাইন, আমি চাচ্ছি এটাকে এক্স্যাক্টলি এইখানে বসাইতে, তাহলে এই দুইটাকে সিলেক্ট করব, এইটার উপর আরেকবার ক্লিক করবো, তাহলে ওটা কি অবজেক্ট হয়ে যাবে। এখন ওর সাথে আমি সেন্টার অ্যালাইন করে দিলাম, তাহলে দেখতে এরকম লাগতেছে। এটাকে জাস্ট এখান থেকে সরাই দিলেই হয়ে যাবে। দেখেন আমার তাহলে এখান থেকে আরেকটুখানি মডিফাই করতে হবে, এখান থেকে ফাঁকটা অনেক বেশি হয়ে গেছে, অতটা চাচ্ছি না। অনেক সময় হয় কি দেখেন এরকম আমরা অফসেট পাথ করলে কিছু কিছু জায়গা থেকে যারা এরকম কর্নার কর্নার বের হয়ে যায়, এটা আসলে ভালো দেখা যায় না। তো সেক্ষেত্রে আমরা এটাকে মিটারটাকে রাউন্ড করে দিই, রাউন্ড করলে আর ওই সমস্যাটা হয় না। তো আমি এখান থেকে জাস্ট অল্প একটুখানি নিচ্ছি, ধরেন এতটুকু বা এরকম, এটাকে কাট করলাম, এই গ্রুপটা সিলেক্ট করব, এর মধ্যে যাব, যে শেপটা ছিল এখানে অলরেডি এটা মুছে দেব, নতুনটা পেস্ট করব, নতুনটা মার্জ ইউনাইট। মানে দেখেন এটা যেহেতু ব্লু কালার, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে দেখতে পাচ্ছি ওই শেপটা, এটা পুরোপুরি হাইড হয়নি।
তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে ব্ল্যাক করে দিতে হবে, দিলে সম্পূর্ণরূপে হাইড হয়ে যাবে। তাহলে দেখেন এটা হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে এইখান থেকে একটা এক্সট্রা এরিয়া কিন্তু দেখা যাচ্ছে, এটা একটু ভিজিবল আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পেন্সিল টুলের সাহায্যে এখানে একটা শেপ ড্র করতে পারি, তাহলে কিন্তু ওই অংশটা হাইড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের মেন ডিজাইন। আমরা এই ডিজাইনটা আমার ক্লায়েন্টকে পাঠাবো। আমি যদি চাই এখানে আপনাদেরকে দেখানোর জন্য, সাপোজ আমি এখানে একটা স্টার দিয়ে দিলাম, একটা স্টার এখানে দিলাম, বা ধরেন আমরা এটাকে 5টা স্টার করলাম। পাঁচটা স্টারকে একটা গ্রুপ করে আমি এখান থেকে এইটার সাথে অ্যালাইন করে দিচ্ছি। দেওয়ার পরে নর্মালি এটাকে আমি এইখানে রাখতেছি। রাখার পরে গ্রুপটার মধ্যে যাব, এই দুইটাকে আমরা সিলেক্ট করব, এটাকে একবার উপরে নিয়ে আসলাম, আর এটাকে আমরা 2বার উপরে নিয়ে আসবো, বা এটাকে আমরা একটু উপরে দিতে পারি। তাহলে কি হচ্ছে, এই জিনিসটা কিন্তু টোটালি আমাদের একটা গ্যাপ ফিল করতেছে। বা এটাকে আমি এইখানে নিয়ে আসলাম, এটাকে এইখানে নিয়ে আসলাম, আনার পরে এই দুইটাকে জাস্ট আমি অ্যালাইন করব, করার পরে সবগুলা সিলেক্ট করব, এবার ডিস্ট্রিবিউট করে দেব। তো ডিস্ট্রিবিউট হচ্ছে এইখানে থাকে, এই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট, তাহলে এটা ওই স্পেস বরাবর কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ওকে, আমি এটাকে একটু ছোট করে দিই। এই যে তাহলে উপরের স্পেসটাও আমার ফিল হয়ে গেল, আমার নিচের স্পেসটাও মোটামুটি ফিল হয়ে গেছে। আমরা চাইলে যদি আরো কিছু আমরা অ্যাড করতে চাই, আচ্ছা এই ফন্টটা দেখেন, এটা একটা পার্সোনাল ইউজ ফন্ট, ফলে এটাতে আমার নিউমারিক সাপোর্ট করে না, বা নর্মালি সংখ্যা সাপোর্ট করে না। তো আমি যদি চাই এখানে আরেকটা অংশ দিয়ে দিতে পারি, এরকমভাবে 2024। যদি এটা আমার ক্লায়েন্ট বলে নাই, আমি দিচ্ছি জাস্ট এই জায়গাটা ফিল করার জন্য। যদি ক্লায়েন্ট বলে যে দরকার নাই, আমি এটাকে রিমুভ করে দেব। এখন এখানে আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে, আচ্ছা আমি এটা অ্যালাইন করে নিই, গ্রুপ করে দিলাম, এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। তো দেখেন নর্মালি যখন আপনি কোনো ডিজাইনের উপর কাজ করতেছেন, আমরা এখানে যে ডিজাইনটা করছি এটা সম্পূর্ণটাই তো আমাদের টুলসের ব্যবহার, তাই না? আমরা কিন্তু এখানে এমন কোনো কিছু করি নাই যা আসলে কোনো টুলসের ব্যবহার না। তো এখান থেকে আপনার যদি মাথার মধ্যে আইডিয়া থাকে যে আমি কি করব, তাহলে কিন্তু শুধুমাত্র টুলসের কাজ জানলে আপনি সেটা করতে পারবেন। এখন মজার বিষয়টা হচ্ছে এইটা, যে আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, তখন আমরা এত ডিটেলসে কাজ করব না। কারণ আপনি যখন ডিটেলসে তাকে দেখাবেন, কোনো ক্লায়েন্টকে দেখাবেন, সে আপনার থেকে ওই পরিমাণ ডিটেলসই এক্সপেক্ট করবে। সে এক্সপেক্ট করবে যে আপনি তাকে বেস্টটা দেন, এইটার থেকে এই চেঞ্জ করেন, ওটার থেকে ওই চেঞ্জ করেন। তো বেস্ট অপশন হচ্ছে ক্লায়েন্টকে একদম সিম্পল যে ভার্সনটা হয়, যে কোনো একটা আইডিয়া করে আগে সিম্পল ভার্সনটা তাকে দেখাবেন। সে যদি পছন্দ করে, তাহলে আপনি ওইটাই ডেলিভারি করবেন। যদি সে ডিটেলস চায়, তখন আপনি এত রকমের ডিটেলস অ্যাড করবেন। তো আমি যখন এই ডিজাইনটাতে কাজ করছি, আমি কিন্তু এটা একটা কমপ্লিট প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে এটা হচ্ছে আমার ডিজাইন, এই ডিজাইনটা আমি ক্লায়েন্টের জন্য করছি। দেখেন সেম জিনিস, জাস্ট এখান থেকে আমি ওই টেক্সটটাকে সেমভাবেই প্লেস করছি, শুধু দুটা সার্কেল অ্যাড করে দিছি, আর সব কিছু মোটামুটি সব সেম আছে। আমি কিন্তু এখানে শুধুমাত্র দুইটা, তাও এটা ফার্স্ট না, আমার ফার্স্ট ভার্সন ছিল হচ্ছে এইটা। তো যেখানে শুধুমাত্র দুইটা মিউজিক নোটস অ্যাড করে কিন্তু আমি ডিজাইনটাকে ক্লায়েন্টকে দেখাইছি। এখন দেখেন সে কি বলতেছে। তো সে বলতেছে যে এটা তাকে আমি পাঠাইছিলাম যে এটা হচ্ছে আপডেট, তুমি মতামত জানাও। তো সে বলছে থ্যাঙ্কস, লেট মি রান দিস বাই দ্য মিউজিক ডিরেক্টর, আই উইল লেট ইউ নো। তো তার মিউজিক ডিরেক্টরকে সে দেখাবে। তো তারপরে সে আমার কাছে ব্যাক আসছে, এসে বলতেছে যে এটা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, শুধুমাত্র মিউজিক নোটস দুইটাকে, একটা হচ্ছে ব্যাস ক্লিফ আর একটা হচ্ছে ট্রেবল ক্লিফ। তো ব্যাস ক্লিফ হচ্ছে এইটাকে বলা হয় মিউজিক নোটসের নাম, আর ট্রেবল ক্লিফ হচ্ছে এইটা। জাস্ট এই দুইটাকে চেঞ্জ করে দিছি, এবং এটা তাকে পাঠাইছে। সে বলছে আই উইল গেট ব্যাক টু ইউ, মানে সে আবার দেখাবে তার ইয়াকে। তারপর বলছে গুড টু গো, এক্সেলেন্ট জব। এই যে আমি সেমিটিরিয়াল একটা অফার তাকে পাঠায় রাখছি, এটা হচ্ছে রাখছে আজকে সকালবেলা 9টায়। আজকে সকালবেলা পাঠাইছি, এখনো সে অনলাইনে আসে না, এখন দুপুরবেলা। তো যখন সে অনলাইনে আসবে এটা ফাইনাল হয়ে যাবে। তো এটা হচ্ছে তার জন্য কিন্তু ফাইনাল ভার্সন আমি তাকে পাঠাচ্ছি। আমি কোনো ডিটেলস এখানে অ্যাড করতে যাইনি, কোনো ঝামেলা করতে যাইনি। আমি যদি এত ডিটেলস থেকে কাজটা দেখাইতাম, সে কিন্তু আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারতো, এইটা চেঞ্জ করে দাও, ওইটা করে দাও। তো চেষ্টা করতে হবে যে আমরা সহজে যদি হয়ে যায় সেরকম কোনো কিছু করার। তো আশা করি বুঝতে পারছেন, আসলে ডিজাইন শেখাটা কোনো কিছু না, ডিজাইনের টুলস শেখা বা ডিজাইন সফটওয়্যারের টুলস শেখাটাই হচ্ছে মেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই।